দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হলো। লতিফ সিদ্দিকীর এই গ্রেপ্তার থেকে আমরা কি শিক্ষা নিব সেই বিষয়ে এই বক্তব্যটা রাখছি। লতিফ সিদ্দিকী শুধু একাই নন, তার বয়সী জননেতা আমির হোসেন আমু তিনিও কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর গ্রেপ্তার হয়ে বিনা বিচারে, প্রথমে ছিলেন জঙ্গিদের হাতে, তারপরে ছিলেন জঙ্গি এবং ইউনূসের হাতে, বর্তমানে আছেন তারেক রহমানের হাতে, তিনি বন্দী। একই সাথে বন্দী আছেন অনেক বয়স্ক নেতা যারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এর আগে তো একজন মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের শিল্পমন্ত্রী, তিনি তো কারাগারেই মারা গেলেন বিনা বিচারে। এই জিনিসগুলো কিন্তু সুদিনে কিন্তু খেয়াল করেননি। উদাহরণ হিসাবে বলে দেই, আমি অবশ্য লতিফ সিদ্দিকী সাহেবের একটু সান্নিধ্য পেয়েছিলাম বলে এই জিনিসগুলো অনুভব করেছি। উনি যে বলেছেন তাও না, জানতে পেরেছি। এই যে কারাগারে যে দুইজন নবদ্বীপর স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আছেন, এই আমির হোসেন আমু এবং লতিফ সিদ্দিকী, তারা কিন্তু সবসময় একজন আরেকজনের শত্রু ছিলেন। আমরা দেখেছি তোফায়েল আহমেদ সাহেব, উনি হয়তো সুস্থ থাকলে ওনাকে হয়তো কারাগারে নিয়ে যেত, হয়তো বা নিয়ে যেত না। তোফায়েল আহমেদ সাহেব একটা অন্য ধরনের ভাবমূর্তি রক্ষা করতেন, তিনি ভদ্র ছিলেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। এই জন্য কিনা জানি না, তবে তোফায়েল আহমেদকে যে কারাগারে নিত না এটাও নয়, নিত। উনি আসলে এতটাই অসুস্থ ছিলেন যে এটা নিয়ে আবার এটা নিলে আসলে ইউনূসের আরো ক্ষতি হবে বা এইভাবে চিন্তা করে হয়তো তোফায়েল আহমেদ সাহেবকে নেয় নাই। আওয়ামী লীগের রাজনীতিতে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু এরা ছিলেন সবসময় লতিফ সিদ্দিকীর শত্রু। অর্থাৎ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ তারা ছিলেন ইসলামিস্ট, আর লতিফ সিদ্দিকী ছিলেন অলমোস্ট একা, তিনি ছিলেন আসলে সেকুলার। আমি ইসলামিস্ট বললে আবার এখানে এসে গালি দিবেন না। ইসলামিস্ট কথাটা এই অর্থে বলছি না যে সেকুলারও কোনো নেগেটিভ অর্থে বলছি না, ইসলামিস্টও কোনো নেগেটিভ অর্থে বলছি না। ইসলামিস্ট বলতে আমি বুঝাচ্ছি যে তাদের কাছে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজটা কম ছিল। লতিফ সিদ্দিকীর কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গরজ অনেক বেশি ছিল। এখন গরজ কম থাকুক বেশি থাকুক সেটাও বাদ দেন, এরা এত সিনিয়র নেতা, এদের সম্পর্কে আসলে কোনো কথা বললেই আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরও আসলে অন্তরে আঘাত লাগতে পারে। সেজন্য আমি কেউ দুঃখ পেলে এখনই ক্ষমা চাচ্ছি, আসলে সতর্কতার সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু বাস্তব কথা ছিল যে আমির হোসেন আমু ডান দিকে তাকালে লতিফ সিদ্দিকী বাম দিকে তাকাতেন। আমরা লতিফ সিদ্দিকীর কিছু কিছু কথাবার্তাও শুনেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে তার কি সম্পর্ক ছিল, এবং তার মতো বয়স্ক নেতাকে তুলে দিয়ে অন্য নেতাকে জায়গা করে দিতে হতো। এসব আমরা কিন্তু লতিফ সিদ্দিকীর কথাবার্তা শুনেছি। এর অর্থ হলো যে আওয়ামী লীগের নেতারা এখন কিংবা অতীতে সব সময় ওই জিনিসটা কিন্তু উপেক্ষা করেছেন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল, কিন্তু এই দেশের অর্ধেক শত্রু কিন্তু এই দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল। সেই শত্রুকে তারা কখনো রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মোকাবেলা করেননি, তাদের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা শূন্য করেননি। না করেই তারা নিজেদের মধ্যে এক ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব, আদর্শগত দ্বন্দ্ব কিংবা দলের অভ্যন্তরে কে কত ক্ষমতাবান হবেন সেই ধরনের দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়েছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যখন 2024 সালে বাংলাদেশ শত্রু কবলিত হলো, যে শত্রুদের তারা সহ্য করে গিয়েছেন, যে শত্রুদের হয়তো কাদের সিদ্দিকী মোকাবেলা করার দক্ষতা, ক্ষমতা এবং আদর্শিক অবস্থাটা জানতেন, তাকে কিন্তু দল ওইভাবে গুরুত্বপূর্ণ মনে করেনি, সুযোগও দেয়নি। আবার আমির হোসেন আমু, তোফায়েল আহমেদরা তারাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্পূর্ণ লয়াল ছিলেন এমনও কিন্তু প্রমাণ নাই। কারণ তাদের ইয়েটা তো দেখেছেন আপনারা, 2006 থেকে 8 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা কতটা কি করেছে সেটা না, অন্তত পাবলিকলি তারা শেখ হাসিনাকে কখনো পাবলিকলি তাদের বিরুদ্ধে কিছু করেনি, যেটা বিএনপির বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি এরা চলে গিয়েছিল। এই যে বর্তমানে স্পিকার মেজর হাফিজ বা স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মরহুম সাইফুর রহমান, মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ারা গিয়েছিলেন। তারপরেও কথা তো সত্য যে এই নেতারা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিলেন এবং শেখ হাসিনা কিন্তু পরবর্তীতে তাদেরকে অধিকতর অথরিটেটিভ বডি যেটা আওয়ামী লীগের প্রেসিডিয়াম, সেখান থেকে সরিয়ে তিনি তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদে সরিয়ে নিয়েছিলেন শেখ হাসিনার ওই বিটার এক্সপিরিয়েন্সের পর। ঠিক একইভাবে 2007-08 এই সময়টাতে লতিফ সিদ্দিকী কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু লতিফ সিদ্দিকী যে তার পাশে দাঁড়িয়েছিলেন সেই মূল্যটা কিন্তু বেশি দিন দিতে পারলেন না। যখন লতিফ সিদ্দিকী কত সালে হবে, 2014-15 সালে হবে, হজ নিয়ে একটা মন্তব্য করলেন, নবী মুহাম্মদের সম্পর্কে এইভাবে বলেছিলেন, আমরা তো বলি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওইটা বলেননি, হয়তো
এক ধরনের মন্তব্য করেছিলেন, যেটা আসলে লতিফ সিদ্দিকীর স্বভাবজাত। উনি যে নাস্তিক টাস্তিক এগুলা কিছু নয়, উনি আস্তিক। উনি কিন্তু ধর্ম করে, তার আগে উনি হজ ব্রত পালন করেছিলেন, যে হজ নিয়ে উনি সমালোচনা করেছিলেন। লতিফ সিদ্দিকী হজ সম্পর্কে যেটা বলেছিলেন, এটা কিন্তু প্রাইভেটলি আমি অনেক মানুষকে বলতে শুনেছি যারা হজ করে এসে, তারাও বলেছে সেই সময় শেখ হাসিনার দরকার ছিল লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়ানোর, তিনি কিন্তু লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়াননি। আমরা কি দেখলাম? এখন আমি এখানে আস্তিক নাস্তিকের প্রশ্নটা আনছি না, আমার নিজেরই খারাপ লাগে আস্তিক নাস্তিক ইয়ে করতে, কিন্তু আমি বারবার বলি আমি নিজে যেহেতু আস্তিক, এই বিষয়টা আমার ভালো লাগে না বলতে। নাস্তিকবাদ যারা প্রকাশ্যে কথা টথা বলে আমি তাদের আসলে পছন্দ করি না, কিন্তু লতিফ সিদ্দিকীর অপূর্বপর বিষয়টা দেখলে বোঝা যায় যে সেখানে আসলে শেখ হাসিনা যাদের পক্ষে দাঁড়ালে তিনি 2024-এর জঙ্গি উত্থান ঠেকাতে পারতেন, বিভিন্ন সময় তিনি কিন্তু তাদের পাশে না দাঁড়িয়ে ভুল লোকের পাশে দাঁড়িয়েছিলেন। আবার দেখুন প্রকারান্ত অন্যদিকে যদি দেখেন, জামাত এটা যদি আসলে সব নাস্তিককে মানে নাস্তিকের পক্ষে দাঁড়ালেই যে আওয়ামী লীগের রাজনীতি চলে যাবে, এই ধারণাটাও কিন্তু ভুল। তাহলে জামাত কিভাবে বদরুদ্দিন উমরের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের পাশে দাঁড়ায়, জামাত কিভাবে এই যে শহীদ তো পুরোই জামাত এই শহীদ দ্রিকের শহীদের পাশে দাঁড়ায়, এরা তো প্রকাশ্য নাস্তিক। তাহলে শেখ হাসিনা যে লতিফ সিদ্দিকীর সমর্থনে দাঁড়ালেন না, এটা শেখ হাসিনার জন্য কি মানে এতে কি আওয়ামী লীগের ওই ধারণাটা যদি থেকে থাকে, যে ধরলাম যে লতিফ সিদ্দিকী কথায় কারো আঘাত লেগেছে, কিন্তু তার পক্ষে না দাঁড়ালে কি দাঁড়ানোতে কি আওয়ামী লীগের রাজনীতি তখন শেষ হয়ে যেত না। এই ধরনের কৌশলে যদি আওয়ামী লীগ যে ভুল করেছে, বা যে আওয়ামী লীগ যে সতর্কতা অবলম্বন করেছিল যে এইভাবে যে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে, তাহলে তো জামাতের রাজনীতিও শেষ হয়ে যায় বদরুদ্দিন উমর, আবুল কাশেম ফজলুল হক, দ্রিকের শহীদের পাশে দাঁড়ানোতে। আসলে আওয়ামী লীগ বিষয়টা রাজনৈতিক ভাবে কখনো মোকাবেলা করতে পারেনি, কারণ রাজনৈতিক ভাবে মোকাবেলা করার অর্থ ছিল যে ওই জিনিসটা বোঝা যায় আস্তিক নাস্তিকের ইস্যুটা বাংলাদেশে এসে মূলত 1971 সালের পরাজিত ঘাতক বাহিনীগুলো মুক্তিযুদ্ধের বিপক্ষে তো কথা বলে পারে না, কারণ মুক্তিযুদ্ধ এখনো বাংলাদেশের অনেক মানুষের আবেগের বিষয়। ফলে ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা না বলে সহজেই যে কাউকে পছন্দ না হলে নাস্তিক, আর নাস্তিক বানিয়ে দিলে খুব সুবিধা হয় যে তাদেরকে পৃথক করে তাদেরকে শায়েস্তা করা, কারণ ওই লোকগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আবার দেখা যায় জায়গা মতো তারা কিন্তু তাদের নাস্তিকদের রক্ষা করে। আওয়ামী লীগ এই চাতুর্য কখনোই ধরতে পারেনি। আমি নিজে হয়তো এগুলো চিন্তা করতে পারতাম না 2024-এর জঙ্গি উত্থানের আগে, কিন্তু এখন দেখলাম যে আসলে ঘটনাটা তো আস্তিক নাস্তিক বা নাস্তিকের পক্ষে দাঁড়ালেই আওয়ামী লীগের রাজনীতি শেষ, আস্তিকের পক্ষেই দাঁড়াইতে হবে, এটা তো ভুল ধারণা। এই ধারণা যদি শুদ্ধ হতো তাহলে জামাত কোনোভাবেই অনেক নাস্তিকের পক্ষে দাঁড়াতে পারতো না এবং অনেক হিন্দু নিয়োগ করতে পারতো না, যেমন পিনাকি, গৌতম দাস, দেবপ্রিয় ভট্টাচার্য, গোবিন্দ প্রামাণিক, এদের নিয়োগ করতে তো আরো অনেক হিন্দু কিন্তু জামাত নিয়োগ করেছে, সেটা তো তারা করতে পারতো না। ফলে বিষয়টা শুধুই চাতুর্যের, শুধুই রাজনীতির এবং শুধুই কৌশলে, যে কৌশলে আওয়ামী লীগ পুরোপুরি কুপকাত হয়ে গেছে জামাতের কাছে, এবং আওয়ামী লীগের কোনো পর্যায়ে এগুলা নিয়ে কিন্তু কোনো আলোচনা আমরা দেখি না। জামাত কিন্তু এখানে ভীষণ বিজয়ী। জামাত ধর্মীয় রাজনীতিও করে, আবার নাস্তিক যদি জামাতকে সমর্থন করে তাকেও জামাত রক্ষা করে। চলে আসি আসলে লতিফ সিদ্দিকীর কথায়। লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী সম্পর্কে আমরা যেটা জানি, সবাই জানে যে কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, যেটা আমরা ওনাদেরকে দেখে বুঝি যে দুই ভাইয়ের মধ্যেই, বা ওনাদের যদি আরো ভাইরাও থাকে, সবার মধ্যে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দুইজনের মধ্যেই আছে। লতিফ সিদ্দিকীর যদি এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা না থাকতো, আমি ওনাকে পারফেক্ট একজন মানুষ মনে করতাম। এই পার্সোনালিটি ডেফিসিয়েন্সির কারণে উনি এই যে ওই হজ নিয়ে বা যে মন্তব্য করার পরে পুরো আওয়ামী লীগ, যারা আসলে আওয়ামী লীগের মূলত আসলে ইসলামিস্ট পক্ষ, সেখানে আমরা দেখেছি যে সংসদে আমির হোসেন আমু উনি বোধহয় একটুখানি মোর উদার, উনি কিছু বলতে চাচ্ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব হাত চেপে ধরেছিলেন। এটাও কিন্তু তখন প্রসিদ্ধ হয়েছিল, অর্থাৎ তোফায়েল আহমেদ চাচ্ছিলেন না যে আমু সাহেব লতিফ সিদ্দিকীর পক্ষে কিছু বলুক। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর মধ্যে আরো যেটা আমরা সবাই জানি বর্তমানে, যে লতিফ সিদ্দিকী অনেক কথা বলেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ ছেড়ে কখনোই কিন্তু আসেন নাই। আবার তার ছোট ভাই কাদের সিদ্দিকী অনেক বড় মুক্তিযোদ্ধা, নামি দামি বীর উত্তম, এবং সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কাদের সিদ্দিকী কিন্তু সরাসরি জামাতের পক্ষে চলে গিয়েছিলেন শেখ হাসিনার বিরোধিতা করার জন্য। উনি দিগন্ত অর্থাৎ জামাতের প্রতিষ্ঠান থেকে বেতন নিয়েছেন, সেখানে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। মানে এরপরে আসলে কাদের সিদ্দিকীতে কোন রকম সম্মান জানানোর কোনো সুযোগ কিন্তু আমার কাছে নাই। লতিফ সিদ্দিকী কিন্তু সেটা করেননি, এবং তখন আমি লতিফ সিদ্দিকীকে যেভাবে দেখেছি, কিভাবে দেখেছি, খুবই ওনার যে দুর্ভাগ্যের সময়টা, সেটা কিন্তু আমি একটা সাক্ষী।
লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে এইসব কথা বলে, তিনি যে কথা বলে বিতর্কিত হয়েছেন, যার কারণে শেখ হাসিনা তার উপর থেকে সমর্থন তুলে নিয়েছেন, তখন আসলে শেখ হাসিনার, আমি আবারও বলছি, অত্যন্ত মানে প্রজ্ঞার কাজ হতো তিনি যদি লতিফ সিদ্দিকীর পক্ষে দাঁড়াতেন। তিনি দাঁড়াননি, আওয়ামী লীগের ইসলামিস্টদের হাতে তিনি লতিফ সিদ্দিকীকে কিন্তু তুলে দিয়েছিলেন। এটা আমি বুঝলাম না শেখ হাসিনা কেন করেছিলেন। কারণ এই 2006-07 যখন এই আমু, তোফায়েল, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাকরা শেখ হাসিনার কে এক ধরনের মাইনাস করছেন বলে আমরা জানি, তখন কিন্তু তো লতিফ সিদ্দিকী শেখ হাসিনার পক্ষে ছিলেন। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বললেও অনেকে রাগ করবেন, কিন্তু আসলে জিনিসটা আমাদের কাছে খুবই দৃষ্টিকটু হয়েছে। যখন এগুলো করা হয়, উনি লতিফ সিদ্দিকী সাহেব নিউ ইয়র্ক থেকে গিয়েছিলেন উনি মেক্সিকোতে এই তখন ইন্টারনেট সংক্রান্ত একটা বড় সম্মেলন ছিল। সেই সম্মেলনে এই প্রতিমন্ত্রী পলক এবং লতিফ সিদ্দিকী সাহেব গিয়েছিলেন, এবং তখন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে আমি 2-3 দিন ছিলাম, এবং তার অনেক রাজনৈতিক, অর্থাৎ তিনি যে রাজনৈতিকভাবে একজন স্বাচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বুঝতে পেরেছি, এবং একই সাথে ওই পার্সোনালিটি ডেফিসিয়েন্সি যেটা আছে সেটাও কিন্তু দেখেছি আর কি। লতিফ সিদ্দিকী নিখাদ, এবং ওনার যা যা হচ্ছিল, ওনার যে চাকরি থাকবে না এগুলো, তখন ওই যে বিবিসির তখন একটা মাসুদ নামটা মনে আছে, কি খান টান এরকম, বোঝা গেছে যে সেও কিন্তু প্রতিক্রিয়াশীল। দুর্ভাগ্যবশত বিবিসির বেশিরভাগ সাংবাদিকই কিন্তু প্রতিক্রিয়াশীল আমরা দেখেছি, যে অনেক আছে, নাম বললাম না। এর সাথে যে এই মাসুদ আমার মোবাইলে ফোন করেছিল, এবং আমার মোবাইল থেকেই এই মাসুদ হাসান খান বা এই ধরনের নামটা এখন ভুলে গেছি, এই লোক বিবিসির সাংবাদিক লতিফ সিদ্দিকী আমার মোবাইল ফোন দিয়ে 2 জন কথা বলেছিলেন, এবং তখন আমরা জানছি যে লতিফ সিদ্দিকীর চাকরি শেষ। লতিফ সিদ্দিকী সেই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন মেক্সিকোর গুয়াদালাহারা, যেটা মেক্সিকোর অ্যাকচুয়ালি 2য় বৃহত্তম শহর। সেই শহরে তখন উনি প্রতিমন্ত্রী পলক গেলেন ওই সম্মেলনে, উনি আর জানি নাই, কারণ ওনার মন্ত্রিত্ব তখনই শেষ। এবং যেই লতিফ সিদ্দিকীকে মেক্সিকো সিটি শহরে রাষ্ট্রদূত আসার পরপরই দাওয়াত খাওয়ালেন, রাষ্ট্রদূত গিয়ে এয়ারপোর্টে তাকে রিসিভ করলেন। এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর এবং শেখ হাসিনা তাকে বরখাস্ত করে দেওয়ার পর মেক্সিকোতে থাকা অবস্থায় রাষ্ট্রদূত কিন্তু উধাও হয়ে গেছে লতিফ সিদ্দিকীর চারপাশ থেকে। কত নিষ্ঠুর দেখেন অবস্থাটা, অনেকটা শেখ হাসিনা শেখ রেহানা যে ওই যে সানাউল হক নামে এক রাজাকার রাষ্ট্রদূত যেভাবে বঙ্গবন্ধুকে যেদিন খুন করা হয় সেই রাত্রেই ক্যান্ডেল লাইট ডিনার ইত্যাদি করাচ্ছেন, কিন্তু খুনের খবর পেয়েই শেখ হাসিনা এবং শেখ রেহানার সাথে শত্রুতা শুরু করে দিয়েছিলেন। অনেকটা আমার এই মেক্সিকোতে যে রাষ্ট্রদূত ছিলেন সেই অবস্থা। তারপরে এই লতিফ সিদ্দিকীকে কিন্তু আমি এয়ারপোর্টে ওনাকে সি অফ করে তুলে দেই। আমাদের মধ্যে অনেক কথা হয়, এবং যেটা আমাদের মধ্যে আসলে আমার আর লতিফ সিদ্দিকীর মধ্যে ইয়েটা কোথায় হলো, যে সংযোগ স্থাপনটা কোথায় হলো। যদিও ওনার যে পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে, যেটা আমরা কাদের সিদ্দিকীর মধ্যে দেখতে চাই, আমারও হয়তো অনেক ধরনের পার্সোনালিটি ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমি তো এগুলোর সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি, কিন্তু লতিফ সিদ্দিকীর মধ্যে সেই সচেতনতাটা ছিল না। আদারওয়াইজ আমাদের দুজনের মধ্যে ওই কানেকশনটা হয়েছিল যে আমাদের স্বপ্ন একটা উদার, আধুনিক, গণতান্ত্রিক, সমৃদ্ধিশালী বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন, যেটা শেখ হাসিনার স্বপ্ন, যেটা আমার লতিফ সিদ্দিকীর স্বপ্ন, এবং সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক হওয়া। এগুলো নিয়ে কিন্তু লতিফ সিদ্দিকী এবং আমার মধ্যে অনেক বড় একটা কানেকশন তৈরি হয়েছিল, অর্থাৎ হৃদয়ের মিল বলতে পারেন, হৃদয়ের কানেকশন। এবং লতিফ সিদ্দিকীকে ওইভাবে বরখাস্ত করে আমি কিন্তু যথেষ্ট দুঃখ পেয়েছিলাম। এই লতিফ সিদ্দিকীকে আবার দেখলাম 2024-এ উনি ওনার ভাইয়ের সাথে মিলে, এই কাদের সিদ্দিকীর সাথে মিলে খুব বড় ওনারা লাল বদর হয়েছিলেন। লাল বদর হয়ে কি লাভ হলো লতিফ সিদ্দিকী? এর পরবর্তীতে তিনি অবশ্য শেখ হাসিনা সম্পর্কে যেসব কথাবার্তা বলেছেন এটা কোনোটাই শোভন ছিল না। লতিফ সিদ্দিকী খালেদ মহিউদ্দিনের সাথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে লতিফ সিদ্দিকীর অন্তরে দুঃখ তো কম না আসলে, যেভাবে ওনাকে শেখ হাসিনা মন্ত্রিত্বের পদ থেকে বরখাস্ত করে দিয়েছিলেন, যে লোকটা 2006-07 সালে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন, ওই সময় তো আসলে অন্তত হ্যাঁ ওনার অনেক, আমি তো বলছি যে পার্সোনালিটি ডেফিসিয়েন্সিটা একটা বড় সমস্যা। এই ধরনের লোককে মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে দিলে প্রধানমন্ত্রীদের অনেক সমস্যা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ওই সমবেদনা আমার থাকছে, কিন্তু আমার কথা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে শত্রু মিত্র কখনো ভালোভাবে চিনেছেন এমন প্রমাণ আমাদের কিন্তু নাই। আর লতিফ সিদ্দিকীর জন্য যেটা বলবো, ভিডিও বেশি বড় করতে চাই না, এরকম অনেক মানুষ কিন্তু শেখ হাসিনার প্রতি ক্ষোভে লাল বদর হয়েছে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও করেছি, 2000 মানুষ দেখেছে, আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আজকে আওয়ামী লীগের সবার কিন্তু ওই ভিডিওটা দেখা উচিত, যে সেটাতে আমি স্পষ্টভাবে বলেছি যে শেখ হাসিনার প্রতি ক্ষোভে কিংবা আওয়ামী লীগের কর্মকাণ্ডের কোনো ক্ষোভই আপনাকে লাল বদর হওয়া আর ন্যায্যতা দেয় না।
কাদের সিদ্দিকীর কথা তো বাদ, কাদের সিদ্দিকীকে তো আমি সম্মানই করি না, কারণ তিনি সত্যিকার অর্থে একজন সাম্প্রদায়িক মানুষ তো মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হতে পারে না। লতিফ সিদ্দিকীর কোনোভাবেই লাল বদল হওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, শেখ হাসিনার প্রতি ওনার ক্ষোভ আছে, এটাকে দুর্ভাগ্য হিসাবে মেনে নিতে হবে। আমাকে শেখ হাসিনা অপছন্দ করলে আমি সেটা দুর্ভাগ্য হিসাবে মেনে নিব। আমি তো আগামীকাল গিয়ে জামাতে যোগ দিতে পারি না যদি আমি আজকে যা বলছি সেগুলা সত্যি সত্যি আমি আমার মন থেকে বলে থাকি। লতিফ সিদ্দিকী লাল বদল হয়ে কি বাঁচতে পেরেছেন? তাকে কিন্তু দেখেন, কাদের সিদ্দিকীকে কিন্তু কেউ ধরছে না, কারণ জামাত কিন্তু সত্যিকার অর্থেই জানে যে কাদের সিদ্দিকী তাদের বন্ধু এবং লতিফ সিদ্দিকী তাদের শত্রু। শেখ হাসিনা কিন্তু বুঝলেন না যে লতিফ সিদ্দিকী তার মিত্র, অর্থাৎ তার শত্রুদেরও তিনি চেনেন। লতিফ সিদ্দিকী যে তার সত্যিকারের মিত্র হতে পারে এটা শেখ হাসিনা কিন্তু প্রমাণ করতে পারলেন না। জামাত কিন্তু প্রমাণ করেছে যে কাদের সিদ্দিকী তাদের মিত্র, লতিফ সিদ্দিকী তাদের শত্রু। দেখুন কিভাবে লতিফ সিদ্দিকী বারবার গ্রেপ্তার হচ্ছেন, কাদের সিদ্দিকী মাঝে মধ্যে হাঁক ডাক দেন, তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না। বর্তমান সরকার বলুন, ইউনূসের জঙ্গিতন্ত্র বা দস্যুতন্ত্র বলুন, সব জায়গায় তো জামাতেরই প্রভাব সবচেয়ে বেশি। কে গ্রেপ্তার হবে, কে গ্রেপ্তার হবে না, এই যে যেই মামলায় তাকে এখন গ্রেপ্তার করা হলো লতিফ সিদ্দিকীতে, ওখানে তো কোনো হত্যাকাণ্ড হয় নাই। ওই যে 2013 সালের 5ই মে রাত্রে, তাই না? সেখানে তো কোনো ধরনের হত্যাকাণ্ড হয় নাই। তখন হয়তো লতিফ সিদ্দিকী কোনো বক্তব্য রেখেছেন, কিছু করেছেন। আসলে 2013 সালের 5ই মে হেফাজতের সময় যারা যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন, যারা সেদিন শেখ হাসিনা সরকারকে রক্ষা করেছিলেন, শেখ হাসিনার উচিত এখনো সেই মানুষগুলোকে মূল্যায়িত করা। এমনকি ব্যক্তিগতভাবে উনি তাদের পছন্দ না করলেও, তাদের মধ্যে কেউ নাস্তিক থাকলেও শেখ হাসিনার উচিত তাদেরকেই আসলে রাজনৈতিকভাবে কাজে লাগানো। কারণ নাস্তিক যদি জামাত রক্ষা করতে পারে, শেখ হাসিনা কেন পারবেন না? এটা তো সম্পূর্ণরূপে রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়ায় এখন। মানে আর শেখ হাসিনাকেই তো নাস্তিক মনে করে, শেখ হাসিনাকে হিন্দু মনে করে, শেখ হাসিনাকে কাফের মনে করে, মানে এই প্রচারণা দিয়েই তো জামাত বাংলাদেশে বা স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করে। এই ব্যাপারে কি শেখ হাসিনা সচেতন আছেন? শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজের কি কোনো সম্মান জামাতের কাছে পায়? জামাত তো খুঁজেছিল 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, জঙ্গি মাসুদ বলেছে না? ফলে শেখ হাসিনাকে কিন্তু তার যে বাকি যতটুকু রাজনৈতিক জীবন আছে, আমি তো চাই যে শেখ হাসিনা শতায়ু হন এবং তিনি 100 বছর বেঁচে থাকবেন এবং তিনি বাংলাদেশকে আরো কমপক্ষে 10 বছর শাসন করবেন। এটা আমার স্বপ্ন। এবং সেই স্বপ্নে এটাও থাকতে হবে শেখ হাসিনার যে ওই 2013 সালের 5 মে কিন্তু তাকে ওইটা দিয়ে তার শত্রুমিত্র চিনতে হবে, যে সেদিন যারা তার পক্ষে কথা বলেছে তারা সবাই কিন্তু তার মিত্র। এবং আমি জানি না তারেক রহমানের সরকার দেখেন কতটা অবিবেচক। এই 2013 সালের 5ই মে যে কোনো হত্যাকাণ্ড হয় নাই, 2024-এর জঙ্গিদের সাথে যাওয়া ডেইলি স্টার প্রথম আলোর রিপোর্টগুলো আপনারা তখন পড়েন, সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপরও কিন্তু ওটাকে জামাত বারবার তুলে আনছে। তারেক রহমানরা এটা রাজনৈতিক প্রতিশোধ হিসাবে ধরেছে সবার আগে সবচেয়ে সেকুলার মানুষটাকে, যাকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন। কি অদ্ভুত না? শেখ হাসিনাও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের সত্যিকারের পরীক্ষিত মানুষকে ত্যাগ করেছেন। তারেক রহমান তাকে গ্রেপ্তার করে, জামাত কাদের সিদ্দিকীকে কখনো গ্রেপ্তার করে না, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে। আপনারা কি এগুলা থেকে শিখবেন না? আমি কয়েকদিন আগে এক জঙ্গি, ছদ্মবেশী জঙ্গি, নিষিদ্ধ জঙ্গি তাকে বলা যাবে না, সে আসলে ছদ্মবেশী বামপন্থী এবং যথেষ্ট আওয়ামী লীগের শত্রু, সে তর্ক নিয়ে এসে যে বঙ্গবন্ধুকে বাঁচিয়েছে ভুট্টো, অর্থাৎ পাকিস্তানি এজেন্ডা, পাকিস্তানি বর্ণনা নিয়ে এসে এবং 100-র উপর আওয়ামী লীগের সাধারণ কর্মী আমার বিরুদ্ধে পোস্ট দিয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে পোস্ট দিলে কি আমি ভয় পাবো? আমি তো ভয় পাবো না। আমি যতদিন এইভাবে কথা বলবো, ওই আওয়ামী লীগের মধ্যে কোনো সলিমুল্লাহ খানকে গজাতে দেখলে সেখানে তো অবশ্যই তাদের মুখোশ উন্মোচন করা হবে। সেটা নিয়ে অনেক বক্তব্য সামনে আছে, কিন্তু আমাকে যারা চেনেন যে এগুলা নিয়ে ভয়ভীতি পাওয়ার মানুষ আমি নই। আমি মনে করি যে ঘরের শত্রু বিভীষণ এবং অনেক লাল বদর কিন্তু যেগুলো আসলে সত্যিকারের ছদ্মবেশী এসব বামপন্থী টানপন্থী, এরা কিন্তু সুযোগ বুঝে ভবিষ্যতে চাকরির লোভে ইত্যাদিতে আওয়ামী লীগে ঢুকে গেছে। এবং আওয়ামী লীগও শেখ হাসিনা কিন্তু এগুলোকে পৃথক করার জন্য আমরা এত কথা বলার পরেও কিছুই করেননি। সত্য কথা হলো যে এখনই সময় জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনার দলের ফেসবুক কারা চালায়, আপনার লক্ষ কোটি কর্মী কাদের দ্বারা গাইডেড হবে, সেই জিনিসগুলো আপনি শুধু মুক্তিযুদ্ধের চেতনার আলোকে নির্ধারিত করেন। আপনি ছাড়া তো আমাদের আসলে কেউ নাই জননেত্রী। এখন আপনার ছত্র ছায়ায় যদি সত্যিকারের ভুল লোক প্রতিষ্ঠিত হয়, তারা তো আবার মোস্তাক হয়ে, তারা আবার ওয়াকার হয়ে আবার কিন্তু ছবল মারবে। আপনি হয়তো থাকবেন না সেই দিন, আপনার পুত্র হয়তো প্রধানমন্ত্রী থাকবে, আপনার কন্যা প্রধানমন্ত্রী থাকবে, বা আপনার বোন প্রধানমন্ত্রী থাকবে, কিংবা আপনার ভাগ্নে প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু তাদেরকে এবং আপনাকে সবাইকে তো এই বিষয়ে সচেতন হতে হবে এবং শত্রু মিত্রটা নির্ভর করতে হবে ব্যক্তিগত প্রেফারেন্সের আলোকে নয়। শত্রু মিত্র নির্ধারণ করতে হবে সত্যিকারের মুক্তিযুদ্ধের। গতকাল এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন
ভারতের রাষ্ট্রদূত, যিনি মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং যিনি ভারতের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো কালকে এই মিটিংয়ে কি আলোচনা হলো, বাংলাদেশের মিডিয়া অ্যাজ ইউজুয়াল খুবই গতানুগতিক রিপোর্ট করেছেন, এবং আমার সূত্রের মাধ্যমে যা জানতে পেরেছি, মিডিয়ায় আমি তার কোনো রিফ্লেকশনই দেখিনি। কালকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন মিস্টার হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদী বলেছেন যে মাঝে মধ্যে মিস্টার হুমায়ুন কবির ভারত সম্পর্কে এমন এমন উক্তি করেন যা দিল্লির জন্য খুবই অস্বস্তিকর, কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ এ কারণে জানায়নি, কারণ সেক্ষেত্রে হয়তো দুই দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারত। তিনি এই ধরনের মন্তব্য আশা করেন না। এক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে সে আসলে পররাষ্ট্র বিষয়ে অতটা অভিজ্ঞ নয়, এবং তার উচ্চারণ, বিশেষ করে যে সিলেটি ভাষায় ইংরেজি বলেন, সেই উচ্চারণের কারণে অনেক সময় তিনি যা বলতে চান রিসিভিং এন্ডে সেটা হয়তো ভিন্ন মানে হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখবার জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে। এবছরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে এবং নতুন করে ভারত চুক্তি করবে কিনা, কি শর্তে চুক্তি করবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে এখন মনে হচ্ছে যে ভবিষ্যতে গঙ্গার পানি চুক্তিটা আসলে কিছুটা অনিশ্চিত, কারণ তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনজনিত কারণ এবং গঙ্গার যে বর্তমানে যে পানি প্রবাহ সেটা আগের তুলনায় কম, সো এই কারণে হয়তো আগের মতো পানি চুক্তি করা যাবে না, কিংবা বেশ অনিশ্চয়তা। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের সিন্ধু নদীর যে চুক্তিটা বন্ধ করে দিয়েছে ভারত, সেই ইস্যুটাও তুলেছেন এবং বলেছেন যে ভারতের বর্তমানে এই পানি বিষয়ক একটা স্ট্যান্ড আছে। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব মনে ধরেছে, যে জল এবং রক্ত একই সাথে প্রবাহিত হতে পারে না। এর দ্বারা তিনি ইন্ডিকেট করেছেন যে সন্ত্রাসবাদ এবং এই যে পানির ডিস্ট্রিবিউশন একসাথে হবে না। বাংলাদেশ সরকারকে এর আগে ভারত সরকার কিন্তু 58 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে বিভিন্ন স্থানে কোথায় কোথায় জঙ্গিরা অপারেট করছে এটা ডিটেলস দিয়েছিল, কিন্তু আজ অবধি বাংলাদেশ সরকার তেমন কোনো স্টেপ নেয়নি এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। সে কারণেই বলেছে যে একদিকে আপনি সন্ত্রাস উৎপাদন করবেন, সন্ত্রাসবাদ রপ্তানি করবেন, আবার আশা করবেন ভারত থেকে জল, তো এই দুটা প্যারালালি চলতে পারে না। চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ যে পরিকল্পনা, তারা এই ব্যারেজটা নির্মাণ করবে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, যে কোনো দিন কাজ শুরু হবে, এটি নিয়েও কিন্তু দীনেশ ত্রিবেদী আলোচনা করেছেন এবং জানতে চেয়েছেন। মোংলা পোর্ট নিয়েও কথা হয়েছে। মোংলা পোর্ট স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে এটা যদি চীন অপারেট করে তাহলে সেটা ভারতের জন্য অস্বস্তিকর। এদিকে চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ সরকারকে তাড়া দেওয়া হচ্ছে যে কবে তারা মোংলা পোর্টের কাজ শুরু করবে। আজকে যে খবরটা পেলাম তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এই মোংলা পোর্টের ব্যাপারে একটু গো স্লো নীতি নিয়েছে, যে কারণে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আজ অবধি এই চীনা দূতাবাসের একাধিক রেসপন্স যে তারা একটা মিটিং করতে চায়, কিন্তু সেই মিটিংটার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি। চীন মিয়ানমার বাংলাদেশের ব্যাপারে যে করিডোরটার আলোচনা হয়েছে, চীনে তারেক রহমান যে আলোচনা করেছেন সেই বিষয়টিও উঠে এসেছিল আলোচনায়। আপনাদের মনে আছে যে কদিন আগে আমি মালয়েশিয়ায় মালাক্কা প্রণালীর পাশে দাঁড়িয়ে কয়েকটা এপিসোড করেছিলাম। এই মালাক্কা প্রণালীটা হলো যে আমাদের প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট, এবং এটা সাউথ চীন সি এবং ইন্ডিয়ান ওশনকে কানেক্ট করেছে। কোনো কারণে যদি মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, তখন যদি এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরটা থাকে, তখন সেই রুটটা চীন ইউজ করতে পারে। এটা ভবিষ্যতের কথা ভেবে চীন কিন্তু এটা করেছে। এছাড়া ব্রিক্সে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে, এবং ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে তারেক রহমান আসলে পড়েছে অনেকটা উভয় সংকটে। গেলেও সমস্যা, হয়তো আমেরিকা মাইন্ড করবে, আবার না গেলেও এই বৃহৎ
একটা সম্মেলনকে মিস করবে বাংলাদেশ, সেখানে যাওয়াটা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ বলেছে যে এখনো তারা এই ব্যাপারে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। দীনেশ ত্রিবেদী বলেছেন যে প্রতিবেশী হিসেবে আমরা যদি বাংলাদেশের হাত ধরে না হাঁটি তাহলে পুরা সাউথ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই বৈঠক চলাকালে দুইবার ডক্টর খলিলুর রহমান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর মধ্যেই নতুন করে আবার আলোচনায় ডক্টর ইউনূস, তিনি এখন ইউনূস সেন্টার টাকা দিয়ে ফরমায়েশি রিপোর্ট ছাপাচ্ছে বাংলাদেশের নিউজ পেপারে, এবং সেখানে বলা হচ্ছে যে আগামীতে রাষ্ট্রপতি করলে যে পৃথিবীতে মানে যিনি এই চিফ অ্যাডভাইজার হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন তিনি নাকি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ চালিয়েছেন, এবং এটার জন্য পৃথিবী জুড়ে তার ভীষণ প্রশংসা, এবং তাকে রাষ্ট্রপতি করা মানেই যে মানে সারা পৃথিবী একেবারে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি, যে দারুণ একটা কাজ করেছে। মানে ইউনূস সেন্টার নির্লজ্জের মতো নেমেছে। এদিকে ডক্টর ইউনূস মনে করছেন যে তারেক রহমান তার সাথে বেইমানি করেছে, কারণ লন্ডন বৈঠকে তারেক রহমান তাকে কথা দিয়েছিল যে তারেক প্রধানমন্ত্রী হলে তিনি যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করবেন। তো সেই ডক্টর ইউনূস এখন তার সাথে বেইমানি করছেন তারেক রহমান, তাই তিনি এনসিপি এবং জামাতকে বলছেন তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে, এবং বলছেন যত টাকা লাগে সব ডক্টর ইউনূস অ্যারেঞ্জ করে দেবে। সো একদিকে তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, রাষ্ট্রপতি যদি না হতে পারেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছেন, এবং তিনি মনে করেন যে তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, গণভোটের যে রায় সেটি মানছেন না। তো এই সব মিলিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসছে, কিন্তু বিএনপির ভেতরে একটা প্রচন্ড চাপ রয়েছে তারেক রহমানের উপরে যেন দলের বাইরে কাউকে রাষ্ট্রপতি না করা হয়, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে তারেক রহমানের জন্য সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে, এবং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই তিনি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তিনি নানা রকমের ষড়যন্ত্র করছেন। এবং এই যে আজকে সার্জিও গোর এলেন, এই সার্জিও গোরের সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমি জানি না শেষ পর্যন্ত তিনি দেখা করতে পারবেন কিনা। সার্জিও গোর এসেছেন 3 দিনের সফরে, তার প্রকাশ্য এজেন্ডা রয়েছে 8টা, আর তার হিডেন এজেন্ডা রয়েছে 12টা। মোট 20টা এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার মধ্যে ইনক্লুসিভ পলিটিক্স, এই যে আইসিটির বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এখানে যে আইন, আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা বজায় রাখা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও সার্জিও গোর কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সার্জিও গোর বৈঠক করতে চান, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সার্জিও গোরের পুরো সফরের উপরে আমার নিউজ টিম নজর রাখছে। আমরা সময় মতো আপনাদের বিস্তারিত জানাবো।